রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমি ফুল দিয়ে। ফুল তো আমাদের প্রত্যেকেরই ভালো লাগে, তাই না? এখন প্রায় 9টার মতো বাজে। গোপাল সোনাদের সেবা দিয়ে চললাম জেঠিমাদের বাড়িতে। শুনলাম জেঠিমাদের একনার মধ্যে নতুন ধান নেমেছে জমির। আমার শ্বশুরবাড়ির এদিকে বলে উঠানকে একনা, আর আমিও এদের সঙ্গে থাকতে থাকতে এদের ভাষাগুলো বেশ সুন্দরভাবে বুঝে গেছি। যাই হোক, শ্বশুরবাড়ি থাকতে গেলে শ্বশুরবাড়ির ভাষাই বলতে হবে, এটাই তো নিয়ম, তাই না? বাপের বাড়িতে থেকে তুমি কী শিখে এসেছো সেইগুলো ভুলে যাও, শ্বশুরবাড়িতে আবার নতুন করে শেখো। যেমনটা জন্ম হয়, মেয়েদের কিন্তু দুবার করে জন্ম হয়, একবার বাপের বাড়িতে আর একবার শ্বশুর বাড়িতে। এবছরের চাষিদের ফসল কিন্তু খুব সুন্দর হয়েছে। মা লক্ষ্মী একদম উপচে পড়ছে, মানে সোনায় সোহাগা। এটা আছে ধানের গোলা বলতে পারো। আমার তো তাই মনে হচ্ছে। ধানগুলো দেখো কি সুন্দর, আর এই ধানগুলো মেশিনে কাটা। আমাদেরও অবশ্য ধান মেশিনেই বেশিরভাগটা কেটেছে। আর এটা হলো বড় জেঠিমাদের বাড়ি। আর এখন যাকে দেখতে পাচ্ছ, এ হলো আমার জায়ের ছেলে। ওর নাম আয়ুষ। তোমাদের ছোট্ট মিঠাই রানীর থেকে ও 1.5 মাসের বড়, বেশি দিনের ছোট বড় নয়। ভিডিওটা করছিল কিন্তু আমার যা, মানে বড় যা, আয়ুষের মা। আমি ছিলাম না, আর আমি ঘরে কাজ করছিলাম। আর আমাদেরও ধান নেমেছে, সেটা হলো খামারে। আমাদের বাড়ির থেকে আমাদের খামারটা একটু দূরে, মানে একটু ঘুরে যেতে হয়। আর জেঠিমাদের খামারটা জেঠিমাদের বাড়ির সামনে। আর সেই জন্যই বললাম দিদিকে তুমি একটু ভিডিও করে দাও। আর যখনই কিন্তু মেশিনে ধান কাটা হয়, তখনই কিন্তু পোকা অনেক চলে আসে, কারণ ওখানে তো কাঁচা ধান কাটা হয়, কত পোকামাকড় কিন্তু কাটা পড়ে। আর দিদিভাই কীভাবে ভিডিও করছিল আমি বুঝতেই পারছিলাম না, কখনো আড়ে কখনো লম্বায়। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও কষ্ট করে। চলো একটু কাছ থেকে দেখাই কত পোকা কাটা পড়েছে। এখানে মনে হয় গঙ্গা ফড়িং, কাঁঠাল ফড়িং, যেগুলো আমি চিনি, আমার তো সেইগুলোই দেখে মনে হচ্ছে। এখানে অনেক খড়কুটোও চলে এসেছে, কারণ মেশিনে কাটলে কিন্তু এই একটা সমস্যা হয়, বেশি কিন্তু জোয়ান লাগে না, কিন্তু মেশিনে কাটলে খাটনিটাও কম হয়। আর একদিকে কিন্তু লোকসান হয়, সেটা হলো খড় পাওয়া যায় না। আর হাতে কাটলে অনেক খড়ও পাওয়া যায়, আর সুন্দরভাবে ধানগুলো বেরিয়ে আসে। সেইভাবে তো আমরা ফসলের কিছু দেখতে পাই না, কিন্তু এখানে এসে অনেক কিছু দেখতে পাই। আর যখনই নিত্য নতুন কিছু দেখতে পাই, তখনই কিন্তু ক্যামেরা বন্দি করে নিই। দেখো এখানে কত পোকা কাটা পড়েছে, এদেরও কত কষ্টের জীবন, তাই না? কিন্তু কিচ্ছু করার নেই, এখানে তো জন পায় না, তাই এই বেগেই কাটতে হবে ধান। এটা ছিল পরের দিন সকালবেলা। সবাইকেই জানাই সুপ্রভাত। রোজ সকালবেলা উঠে তোমাদের ছোট্ট মিঠাই রানীকে স্কুলের জন্য রেডি করে দিয়ে বাসি কাজ সেরে সোজা চলে আসি স্নান করতে। আর স্নান সেরে সবার প্রথমে যে কাজটা করি, আমি আমার গোপাল সোনাদের কাছে চলে যাই। ওই যে আগের ভিডিওগুলোতে যেমনটা বলি, প্রত্যেক দিন সকালবেলাটা আমার গোপাল সোনাদেরকে নিয়ে কাটে। আমার বেশ কিন্তু লাগে। আর এই সোয়েটারটা কিন্তু আমি কলকাতার দিয়ে কিনে নিয়ে এসেছিলাম আমার তাতান বাবুর জন্য। আর এই সোয়েটারগুলোই একদম ফিট হয়ে গেছে ওর। আমি কিন্তু আনজাতেই কিনেছি, ওই যে বললাম, যার জন্য কেনা তার ঠিক হয়ে যায়।
গোপাল সোনাদের তোলা হয়ে গেছে। এবার সবাইকে একে একে জামা প্যান্ট খোলাবো, তারপর মুখ টুক মুছিয়ে একটু জল বিস্কুট খেতে দেবো কিংবা জল বাতাসা, যেটা আমি রোজ করে থাকি। আজকের আবার আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা, আর এই ঠান্ডার কারণে গোপাল সোনাদের গায়ে আজকে আর জল দিলাম না। তুলসী পাতার জল দিয়ে চপচপে করে গাটা মুছিয়ে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে ড্রেস পরিয়ে দেবো। আর এই জামাটা আমার তাতান বাবুর জন্য কিনেছিলাম হাইনেক গলার, আর যেটা কেনার সময় একটু ভয় পেয়েছিলাম, কিন্তু যখন পরিয়ে দেখলাম একদম ফিট। দেখো কি সুন্দর ফিটিংস হয়েছে। টুপিটা কেনার সময় একটু ভয় পেয়েছিলাম যে হবে কি না, তারপরে পরে ভাবলাম যা হবে দেখা যাবে, পছন্দ হয়েছে আগে তো নিয়ে তো নিই। বাড়িতে এসে বাবুকে পরিয়ে দেখলাম একদম ফিট। দেখো কি সুন্দর টুপিটা ফিটিংস হয়েছে। আর আজকের আমাদের গুড্ডু বাবুর জামা শোকায়নি, মানে আমাদের নয়ন সোনার জামা শোকায়নি বলে আজকে তাতান বাবুর জামা নয়ন সোনা পড়েছে। কিন্তু তাতান বাবুর জামা কি আর নয়ন বাবুর হয়? কিন্তু আমাদের নয়নবাবু ওই জামাটা পরে দেখো কি হাসু হাসু মুখ করে বসে আছে, যে দেখো তাতান দাদা তোমার জামাটা আমি পরে নিলাম। একে একে জামা প্যান্ট সবাই পুরো পরানো কমপ্লিট, রেডি হয়ে গেছে আমার সোনারা চন্দন পরে। চলো একটু কাছ থেকে দেখাই। সকালে সেবা তো দেওয়া হয়ে গেছে, আবার আসবো 12টার থেকে 12:30টার মধ্যে। গোপাল সোনাদের তোমরাও কিন্তু দর্শন করে নাও, যাওয়ার সময় সবাই রাধে রাধে বলে যেও। এখন প্রায় 1:30টার মতো বাজে, আর আমি এদিকে গোয়াল ঘরে চলে এলাম গোপাল সোনাদের খেতে দিয়ে। দেখছিলাম একজন ঘাড়ে করে কিংবা পিঠে করে এই বস্তাগুলো নিয়ে আসছিল। জিজ্ঞেস করতেই বললো এগুলো আমাদের ধানের বস্তা। ওই যে বললাম মেশিনে ধান কাটা হয়েছে আজকে, আমাদের খামারটা তো ফাঁকা, সেই জন্য ওখানে রাখিনি, একেবারে বস্তা করে আমাদের গোয়াল ঘরে তুলে দিচ্ছে। আর খানিকটা ধান নিচে পড়ে গেছিলো, সেগুলো মা চেলে বস্তার মধ্যে ভরে রাখবে। দেখো কি সুন্দর হাত দিয়ে কুলো চালছে না। এই জিনিসটা আমি আবার পারি না, গ্রামের কিছু কিছু জিনিস আমি পারি না, শিখলেও পাচ্ছি না, জানি না কেন। বেশিরভাগটাই শিখে গেছি, কিন্তু এই কুলো ঝাড়া, কোমরে ঘোড়া নোয়া এগুলো পারি না। কিন্তু এখন একটু একটু পারি, কিন্তু ঘোড়াটা নিতে পারি না, ভয় পাই। আমাদের বাড়ির বউরা কিন্তু কখনোই মাঠে টাটে যায় না, কারণ বাবারা পছন্দ করে না, ঘরের বউরা আবার মাঠে যাবে কি, সেই জন্য আমাদের চাষের কোনো কাজেই হাত লাগাতে হয় না। আচ্ছা, তোমরা কি এই পোকাটাকে চেনো? এই পোকাটার জানো সাইজটা কত বড়? ঠিক 1 বেগত মতো হবে। আমি তো এটা দেখে পুরো অবাক, এরকম কখনো দেখিনি। এই পোকাটা যতদূর সম্ভব মনে হয় প্রজাপতি হবে। মা কিন্তু খোলাই করে পোকাটা নিয়ে বাইরে ফেলে দিল। আমার যতদূর মনে হয় ওটা শুঁয়োপোকা হবে। মাকে বলতেই মা বলল হ্যাঁ হ্যাঁ, ঘরের ভেতরে আলমারির মধ্যে রেখে দাও। আমি আর কি বলবো বলো। অনেক হলো বকবক, অনেক হলো কথাবার্তা, শেষ করলাম এখানে। দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিও। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।